জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে মঞ্জুল হাফিজ। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে নাগাদ চালু করা যায় সে বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, কবে নাগাদ চালু হবে সেটি এখন বলা যাচ্ছে না, তবে দ্রুত চালু করতে আলোচনা চলছে। প্রকল্পের অগ্রগতির খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করতে এলে তাকে স্বাগত জানান মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে কিভাবে এটাকে আমরা কবে নাগাদ এটা তো বলা যাবে না। এটা এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায় সে ব্যাপারে উনি চেষ্টা করছে। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে। সেনা সদর দফতরের চিফ অফ জেনারেল স্টাফ, প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ডিজিএফআই প্রধান পদে এসেছে নতুন মুখ। রোববার সেনা সদর থেকে সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের অর্থাৎ ডিজিএফআই এর নতুন মহাপরিচালক হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। অপরদিকে বর্তমান মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হচ্ছে। পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ অর্থাৎ সিজিএস হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগের সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম সম্প্রতি অবসরে গেছেন। আর সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। পদোন্নতির পর তিনি এখন হবেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন 12 মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করা হবে। রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেবেন বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি, সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের। সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথামাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। সবার আগে বাংলাদেশ নীতিকে স্বাগত জানিয়েছে চীন। একই সঙ্গে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের আগ্রহ জানিয়েছে। বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে দেশটি। এদিকে ঢাকা দিল্লির ঐতিহাসিক সম্পর্ক আরও এগিয়ে নিতে সদিচ্ছার কথা জানিয়েছে ভারত। রোববার দুপুরে ভারত, চীন ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে দেখা করেন পাকিস্তানের হাই কমিশনার ও সৌদি রাষ্ট্রদূত। নতুন সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারের আশাবাদ জানান তারা। তিস্তা প্রকল্প নিয়ে আশাবাদী দেশটি জানিয়ে ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সবার আগে বাংলাদেশ নীতিতে পাশে থাকবে তার দেশ। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কের কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না দেশটি বলেও সাফ জানান রাষ্ট্রদূত। একই দিন বিকেলে মন্ত্রণালয়ে আসেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে জনগণ কেন্দ্রিক আলোচনা হয়েছে, যার মধ্যে ভিসাও রয়েছে বলে জানান প্রণয় ভার্মা। সৌজন্য সাক্ষাতের জন্য আসেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারও। এর আগে রোববার সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি সৌদি সরকারের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। ঢাকা রিয়াদ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। Practical and in-depth exchange parliament election, which is just concluded, with the Honourable Foreign Minister. China also supports Bangladesh in maintaining solidarity and stability, and in safeguarding national sovereignty, independence, and territorial integrity. China supports Bangladesh in pursuing its Bangladesh First policy and playing an even more prominent role in international and regional affairs. We expressed our desire to build on our historic ties with Bangladesh and strengthen our multifaceted bilateral relations. We also conveyed our commitment to support democratic, progressive
and inclusive Bangladesh. পাকিস্তান বাংলাদেশের জনগণের স্বার্থে ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব প্রতিষ্ঠায় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে দুই দেশ। রোববার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ফোন আলাপের পর নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে একথা জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার। দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। ফোন আলাপে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে খলিলুর রহমানের সাম্প্রতিক নিয়োগে তাকে অভিনন্দন জানান ইশাক দার। এ সময় দুদেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আশা প্রকাশ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি হবে না এবং কাউকে করতেও দেয়া হবে না বলে সাফ জানালেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন ও প্রতিমন্ত্রী ববি হাজরাজ। রোববার সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাথে মতবিনিময় সভা শেষে তারা বলেন, শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে আর মন্ত্রণালয়ে আসতে হবে না। প্রথম একটা জিনিস আমরা একদম সবসময় নজরে রাখবো, করাপশন ফ্রি আমাদের এডুকেশন ব্যবস্থা। আমরা স্বৈরাচারী আমলে দেখেছি, যেটা আজকে আপনারাও আপনাদের বক্তব্যে বলেছেন, যে ধরে ধরে স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা অধিদপ্তর, প্রত্যেকটা বোর্ড, প্রত্যেকটা জায়গায় চাপরাশি পর্যন্ত পলিটিসাইজড হয়েছে। এইটা আমরা হইতে দিব না। বাজেট অ্যালোকেশনের বিষয় রয়েছে, এটা আমরা পর্যালোচনা করব। আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে। আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব না। আমিও করি না, আমার প্রতিমন্ত্রী করে না। আমরা দুইজনে শপথ করেছি করব না, কিন্তু আরেকটা শপথ আমাদের আছে, করতে দেব না। নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণী থেকে এই খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার দুপুরে এনএসসিতে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও জানান, দেশের সব উপজেলায় ক্রীড়া কর্মকর্তা নিয়োগ দেবে মন্ত্রণালয়। আগামীর বাংলাদেশে আমরা জাতীয় যে শিক্ষাক্রম আমাদের চতুর্থ শ্রেণী থেকে আমরা আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই এবং সেই বিষয়গুলো নিয়ে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে, শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে কথা বলে আমরা সেটা নিশ্চিত করব ইনশাল্লাহ। পাশাপাশি সেখানে কোন কোন ইভেন্টকে আমরা গুরুত্ব দিব সেই বিষয়গুলো নিয়েও আপনাদের সাথে আলোচনা হয়েছে। সেটা আলোচনার মাধ্যমেই আমরা আমাদের ফুটবল, ক্রিকেট, হকি থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল যে খেলাগুলো রয়েছে, যে খেলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সাব গেমস কিংবা এশিয়ান গেমস কিংবা ভবিষ্যতে অলিম্পিকে ভালো কিছু করার যে কর্ম পরিকল্পনা বা চিন্তাভাবনা, আমাদের যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই শুরুটা আমরা করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। রোববার সকালে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হকের মিলনের সঙ্গে তার সাক্ষাৎ করে তার মাধ্যমে এই আবেদন জমা দেন তিনি। পদত্যাগের পর তার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপকের পদে ফিরতে চান এমন আশা প্রকাশ করেন তিনি। এর আগে 10 ফেব্রুয়ারি মঙ্গলবার এক বিশেষ সংবাদ সম্মেলনে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছিলেন অধ্যাপক নিয়াজ আহমদ খান। পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশ গঠনে কথা কম বলে কাজ বেশি করতে হবে। দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ দপ্তরে অফিস করে তিনি বলেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে কাজ শুরু হয়ে গেছে। রোববার দুপুরে আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ে নিজ দপ্তরে আসেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব এস.এম. শাকিল আখতার সহ কর্মকর্তারা। এদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেছেন, আগের প্রকল্পগুলো যাচাই বাছাই করে পরিকল্পনা সাজাতে হবে। সবার আগে বাংলাদেশকে আমাদের গুরুত্বের মধ্যে রাখা, এই দেশের মানুষের জীবনে গুণগত পরিবর্তন আনা, এই দেশের শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনা এবং আবশ্যিকভাবে অর্থনীতি, সমাজ, সংস্কৃতি সর্বত্র যাতে আমাদের পরিবর্তনের একটা প্রভাব পড়ে। লেট মি সেটেল ডাউন, রিভিউ করি, কথা বলি, তারপরে কথা বললে সুবিধা হবে। বস্তুনিষ্ঠ সংবাদ ছাড়া জাস্ট ফর দ্য সেক অফ সামথিং আই ডোন্ট সে এনিথিং। আপনারা তো আমাকে ভালো করে জানেন, আমি যা বলার চেষ্টা করি কম কথাই, আপনাদেরও সুবিধা হবে জানতে। মাত্র আসলাম, কাজ শুরু করছি, ইনশাআল্লাহ অল ইন গুড টাইম সব জানতে পারবেন। ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে 3 ধাপে তথ্য যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী এস.জেড.এম. জাহিদ হোসেন। রোববার সচিবালয়ে গণমাধ্যমকে তিনি বলেন, প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে কার্ড দেওয়া হবে। পরিবারের নারীদের গুরুত্ব বাড়ানো এবং সচ্ছলতা ফিরিয়ে আনাই এই কার্যক্রমের মূল লক্ষ্য। সব মায়েরা যারা পরিবারের প্রধান ওনারা পাবেন
এবং সেটা খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী এটা ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউশন একটা পর্যায় থেকে এই রমজানের মধ্যেই হয়তো উনি প্রাথমিকভাবে হলেও উনি কার্যক্রমটা শুরু করবেন এবং এটা দি লং রান দেখা যাবে সারা বাংলাদেশে এটা একইভাবে একই প্রোটোটাইপ অনুযায়ী ছড়িয়ে দেওয়া হবে, যাতে সকল ধর্ম গোত্র নির্বিশেষে রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সকল পরিবারের মায়েরা যাতে উপকৃত হয়। এটাই ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য। পার্বত্য অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উন্নয়ন এবং প্রাকৃতিক সম্পদের সুষম বন্টন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। বলেন, পর্যটন বা রিসোর্ট নির্মাণের নামে পাহাড়ের জীববৈচিত্র্য ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। দীপেন দেওয়ান আরও বলেন, পাহাড়কে প্রকৃত অর্থে শান্ত রাখতে সেখানকার মানুষের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। উন্নয়ন যেন কেবল বিশেষ কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং পাহাড়ের প্রতিটি প্রান্তিক মানুষ যেন তার সুফল পায় তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলেও জানান মন্ত্রী। 1971 স্বাধীনতা সংগ্রামে সাংস্কৃতিক আন্দোলন ছিল অনিবার্য প্রেরণা। শান্তি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়ে সেই ধারা জোরদার করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। রোববার বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21 কবিতা শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি। মন্ত্রী জানান, আবহমান বাংলা সংস্কৃতি যুগে যুগে জাতিকে দিক নির্দেশনা দিয়েছে। সম্প্রতি ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়ম বলেন, বাংলাদেশকে নতুন মাত্রায় এগিয়ে নিতে আজ থেকেই নতুন উদ্যমে কার্যক্রম শুরু হচ্ছে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ মূলত ছিল একটা সাংস্কৃতিক বিপ্লব। ঠিক তেমনি আপনার 24-এর যে জুলাই আন্দোলন, এটাও ছিল তরুণ তরুণী, তরুণ শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটা ভাবনা। এদের কোনো দল ছিল না, এরা কোনো রাজনৈতিক দলের সাথে তারা সংযুক্ত ছিল না। তারা এই যে প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ ও খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রোববার রাতে সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে 44তম বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। যেখানে অনিয়ম ও দুর্নীতি পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির ব্যাপারে সর্বোচ্চ জিরো টলারেন্স ব্যক্ত করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ। কোনো অনিয়মকে আমরা কোনো প্রশ্রয় দিব না। নিয়মতান্ত্রিকভাবে আমরা এই দেশটি পরিচালনা করতে চাই। সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার সকালে বরিশালের গৌরনদী উপজেলার কান্ডাপাশায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি বলেন, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদনের সুফল আজ প্রমাণিত হচ্ছে। তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে জোয়ার ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকার সারা দেশে খাল খননের পরিকল্পনা নিয়েছে, যা শীঘ্রই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তারই অংশ হিসেবে জুলাই খাল পুনর্খনন কর্মসূচি শুরু করা হয়েছে। একই সাথে বনায়নের অংশ হিসেবে গাছ রোপণ কর্মসূচিও শুরু করা হয়েছে। শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা তৎকালীন সময়ে খাদ্য উৎপাদনের বৃদ্ধির যে সুফল তা আজ প্রমাণিত একটা সত্য। পরবর্তীকালে খালগুলি মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে সে তথ্যও কিন্তু প্রমাণিত সত্য। ফলে আমরা সেই ধারাবাহিকতাতেই আমরা তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করেছি, যা আজকে শুরু করলাম এখানে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, অর্থনৈতিক কেন্দ্র অগ্রগতি ঠিক রাখার জন্য সুন্দরবনের জলদস্যুতা নিয়ন্ত্রণ করতে হবে। বনকে দস্যুমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। রোববার দুপুরে খুলনা সার্কিট হাউসে সুন্দরবন অঞ্চলে জলদস্যুতা দমন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। বলেন, সুন্দরবনে আবারও মাথাচাড়া দিয়েছে দস্যুরা। এমন চলতে থাকলে জেলেদের নিরাপত্তা, ইকো ট্যুরিজম ও ব্লু ইকোনমিক
ইকোনমি মুখ থুবড়ে পড়বে। তাই সকল বাহিনী ও বন বিভাগের সমন্বয়ে দ্রুত এই অভিযানে নামা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা সুন্দরবন সুরক্ষার জন্য আমাদের সর্বটা চেষ্টা করব এবং আশা করি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন এবং প্রশাসন এই ব্যাপারে আন্তরিক আছে এবং আমরা খুব অল্প সময়ের ভিতরে আমরা আশা করি এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিতে পারবো। তবে দুবলাচর বা এখানকার অন্যান্য যে জনপদগুলো আছে আমি দেখেছি সাধারণ মানুষ খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ক্ষতিগ্রস্ত করতেছে আমাদের এই দস্যুবৃত্তি। সুতরাং আমরা এইটাকেই টপ মোস্ট প্রায়োরিটি এখন দিচ্ছি। নির্বাচনে জয়লাভের পর ফুলেল শুভেচ্ছার বদলে গাছের চারা উপহার নিলেন গাজীপুর 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। রোববার বিকেলে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে চারা উপহারের মধ্য দিয়ে পরিবেশ বান্ধব গাজীপুর গড়ার বার্তা দেন তিনি। টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্যকে ফলজ বনজ ঔষধি ও ফুলের গাছের চারা উপহার হিসেবে তুলে দেন নেতাকর্মীরা। পরে এসব চারা ছাত্র দলের নেতাকর্মীদের হাতে তুলে দিয়ে তা রোপণের নির্দেশনা দেন তিনি। জুলাই কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে 2 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ হয়। মিরপুর 10 নম্বরে পুলিশের গুলিতে পা হারানো ইমরান ও শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার সাক্ষ্য দেন। মামলার পরবর্তী সাক্ষ্য 3 মার্চ। এদিকে যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 11 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ হবে 29 মার্চ। এছাড়া কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যা মামলায় শেখ হাসিনা সহ 6 পলাতক আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় পরবর্তী শুনানি হবে 8 মার্চ। এছাড়াও হাসানুল হক ইনুর প্রথম সাফাই সাক্ষীর সাক্ষ্য শেষ হয়। এই মামলার পরবর্তী সাক্ষ্য হবে সোমবার। 19 জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মিরপুর 10 নম্বরে আওয়ামী লীগের এবং পুলিশের গুলিতে তার ডান পা হারিয়েছেন। তার জন্য দায়ী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন আওয়ামী লীগ এবং সরকারের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ। তার মধ্যে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বলেছেন ওবায়দুল কাদের সাহেবের নাম। অন্যতমভাবে ওনারা বলেছেন যে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক। সাক্ষী ইমরানকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কাদেরকে দায়ী করেন, তিনিও এদের নাম বলেছেন। যে 62 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফেল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক কার্যালয়ে। এক ব্রিফিংয়ে একথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। রোববার দুর্নীতি দমন কমিশনে এক ব্রিফিংয়ে একথা জানান মহাপরিচালক। জানান অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 46,26,04,422 টাকা অর্জনের তথ্য পেয়েছে দুদক। এছাড়াও তার স্ত্রী তাহেরা সোভার 16,05,00,000 টাকার বেশি অসঙ্গতিপূর্ণ অর্থের তথ্য পাওয়া গেছে বলেও জানান দুদক মহাপরিচালক। সাবেক সংসদ সদস্য যশোর 1 যশোর কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 46,26,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট মোসাম্মদ তাহেরা সোভা স্বামী শেখ আফিল উদ্দিন কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 16 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়। তার বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন আইন 2004-এ 27 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চট্টগ্রাম বন্দরের একাধিক গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে কনসেশন চুক্তির মাধ্যমে লিজ দেওয়ার প্রক্রিয়ার অনিয়ম, গোপন চুক্তি ও কমিশন বাণিজ্যের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছে দেশপ্রেমিক নাগরিক সমাজ নামে একটি সংগঠন। রোববার দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে সংগঠনটি লিখিত অভিযোগ দেয়। আবেদনে বলা হয়, চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের কাছে কনসেশন চুক্তিতে লিজ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এখনও সে ধরনের তৎপরতা চলছে বলে অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের দেশি বিদেশি ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেন খতিয়ে দেখারও আবেদন করা হয়। তদন্ত চলাকালে প্রমাণ নষ্ট বা বিদেশে পলায়ন ঠেকাতে সংশ্লিষ্টদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ারও অনুরোধ জানানো হয়। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল সংক্রান্ত কনসেশন চুক্তিতে চলমান লিজ প্রক্রিয়া এবং লালদিয়া পানগাঁও কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির সাথে গোপন চুক্তি
করায় উপরোক্ত 4 ব্যক্তি কর্তৃক ক্ষমতার অপব্যবহার করে নানা ধরনের কমিশন বাণিজ্য এবং ঘুষ লেনদেন সংগঠিত হয়েছে কিনা তা তদন্ত করে দেখার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। 22 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের। তবে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্বপদে থাকতে চান বর্তমান মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। হালিশহর একটি পার্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এ সময় মেয়র বলেন, 5 আগস্টের পর সাবেক মেয়র পালিয়ে যাওয়ার পর আদালতের রায়ে তিনি মেয়র পদে বহাল হয়েছেন। রায় অনুসারে তিনি 2029 সাল পর্যন্ত থাকতে পারেন। তবে নিজের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য আগে এই নির্বাচন চান তিনি। এছাড়া 41টি ওয়ার্ডে কোনো ওয়ার্ড কাউন্সিলর না থাকায় বর্তমানে সেবা গ্রহীতাদের কষ্ট হচ্ছে বলেও দাবি করেন মেয়র। নিজের মেয়াদের সফলতা তুলে ধরে তিনি আরও বলেন, আগামী মাস থেকে ডোর টু ডোর বর্জ্য অপসারণে চসিক নিজেই এই ভর্তুকি দিবে। চট্টগ্রামে প্রশাসক ছিল, প্রশাসককে বদলি করে আমাকে মেয়র দেওয়া হয়েছে। কাজে মেয়র পরে আর প্রশাসক দেওয়ার সুযোগ নেই। কাজে এখন আমাকে আমার যে যদি আমি ইফ আই উড লাইক টু স্টে, আই ক্যান স্টে টিল 2029 অ্যাকর্ডিং টু কোর্ট অর্ডার। চট্টগ্রামে মুরগির বাজারে অভিযান চালিয়ে বাড়তি দাম সহ নানা অনিয়মের দায়ে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বেলা 11টার দিকে ভোক্তার উপপরিচালক ফয়েজুল্লাহর নেতৃত্বে নগরীর পাহাড়তলের মুরগির বাজারে অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা না দেখানো এবং ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের ব্যবধানে দেয় 4 দোকানিকে 24,000 টাকা জরিমানা করা হয়। সতর্ক করা হয় বেশ কয়েকজন ব্যবসায়ীকে। রমজানের 1 সপ্তাহ আগে চট্টগ্রামের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল 150 থেকে 155 টাকা কেজি দরে। সরবরাহ সংকট না থাকলেও সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। অস্বাভাবিক মূল্য বাড়ায় অভিযান চালায় ভোক্তা অধিকার। তালিকা না থাকলে এই গোপনে দাম বাড়াই দিবে, 5 টাকা 10 টাকা করে আস্তে আস্তে দামটা বেড়ে যাবে। এই সুযোগটাই তারা নিচ্ছে কিনা। তো আমরা তাদেরকে সতর্কতামূলক আজকে 4টা প্রতিষ্ঠানকে আমরা 24,000 টাকা আমরা অর্থদণ্ড করেছি। এখন টেলিভিশনে সংবাদ প্রকাশের পর পরিবারের খোঁজ পেয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশু সিয়াম। সংবাদ প্রকাশের পর রাতে নাটোর থেকে সিয়ামের বাবা মা হাসপাতালে এসে ছেলেকে খুঁজে পান। এর আগে রোববার সকালে হাসপাতালের বেডে কাতরাচ্ছে শিশু সিয়াম। নেই পরিবারের খোঁজ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি নাটোরের মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধার দৃষ্টিগোচর হলে সিয়ামের পরিবারকে জানায়। পরে রাতে সিয়ামের বাবা মা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এসে ছেলের খোঁজ পান। শনিবার টাঙ্গাইলের সাতুটিয়া এলাকার রেলপথ থেকে স্থানীয়রা সিয়ামকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয় গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হন অন্তত 5 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, নবীনগরে মেঘনা সামিউল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান বালু মহাল ইজারা নিয়ে বালু উত্তোলন করছে, কিন্তু নির্দিষ্ট সীমা ছেড়ে অবৈধভাবে চরলাপাং এলাকা থেকে বালু তোলা শুরু করেন তারা। এতে চরলাপাং গ্রামের কৃষি জমি সহ আশেপাশের এলাকায় ভাঙনের ঝুঁকি তৈরি হয়। সকালে আবারও বালু উত্তোলন করতে গেলে বাধা দেন গ্রামবাসী। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পার্শ্ববর্তী জেলা নরসিংদীর রায়পুরার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় করে আসা একদল দুর্বৃত্ত গ্রামবাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন 5 জন। তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে এই ঘটনায় তাৎক্ষণিক কাউকে আটক করা যায়নি। নারায়ণগঞ্জে ফাঁকা গুলি ছুড়ে মোবাইল ব্যাংকিং প্রতিনিধির প্রায় 3 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট জানান, বাসা থেকে অফিসে যাবার পথে 2 জন দুর্বৃত্ত তার পথরোধ করেন। এ সময় বুকে পিস্তল ঠেকিয়ে তার কাছে থাকা 2,92,000 টাকা ছিনিয়ে নেয়। পরে ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। না, আমার কানে আসছে ছিনতাই ঘটছে শুনছি। এখন আমার অফিসার গেছে, ডিটেলটা পরে জানতে পারবো।
রমজানের প্রথম সপ্তাহ পার হলেও নিত্যপণ্যের বাজারে নেই স্বস্তি। দেশের বিভিন্ন বাজারগুলোতে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন সহ প্রায় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সিলেটের বাজারগুলোতে চালের দাম বেড়ে মোটা চাল বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজিতে। চিনি গুঁড়া চাল রমজানের আগে 110 টাকা থাকলেও এখন তা 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সালাদ আইটেমের দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এদিকে চট্টগ্রামে গেল বছরের তুলনায় কেজিতে 20 টাকা কমে ছোলা বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকায়। আমদানি বাড়ায় সামনে দাম আরও কমতে পারে বলে দাবি ব্যবসায়ীদের। তবে পেঁয়াজ, রসুন ও ডালজাত পণ্যের দাম স্থিতিশীল থাকলেও খুব একটা কমেনি। দ্বীপ জেলা ভোলায় দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। কৃত্রিম সংকট তৈরি করে খোলা তেল কেজিতে 20 থেকে 30 টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। ফেনী ও চাঁদপুরে বিদেশি ফলের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে 40 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। কার্যকর বাজার মনিটরিং না থাকায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার তদারকির জোরালোভাবে দাবি করেছেন ভোক্তারা। দেশের বাইরের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে অনুপ্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে বাসভবনের সুরক্ষিত সীমানায় প্রবেশের পর অভিযুক্ত ব্যক্তিকে গুলি করা হয়। স্থানীয় সময় শনিবার ভোররাতে এই ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মীরা জানান, উত্তর গেটের কাছে একটি শটগান এবং জ্বালানি ক্যান সহ প্রবেশ করতে দেখা গেছে ওই ব্যক্তিকে। গুলিতে নিহত ব্যক্তির বয়স 20 বছর। তবে ট্রাম্প সে সময় ওই রিসোর্টে ছিলেন না। বর্তমানে তিনি ওয়াশিংটনে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কার মধ্যে ইরানে ফের দানা বাঁধছে সরকার বিরোধী আন্দোলন। শনিবারের পর রোববারও দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খামেনি তন্ত্রের পতনের দাবিতে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এর মধ্যে খাজে নাসির ও ফেরদৌসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তেহরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির প্রত্যাবর্তনের দাবিও জানান। মাশহাদে পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ উঠেছে। এদিকে নতুন করে কাতারে মার্কিন বিমান ঘাঁটি থেকে সেনাদের অন্য স্থানে সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। তবে বাড়তে থাকা উত্তেজনার মাঝেই স্বস্তির খবর দিয়েছে ইরানের এক সরকারি কর্মকর্তা। তিনি জানান, মার্চে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বৈঠকে পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে একটি অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছাতে পারে তেহরান। নতুন করে হওয়া শুল্ক বিতর্কের মধ্যেই আগামী মাসে 3 দিনের চীন সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস নিশ্চিত করেছে মার্চের 31 তারিখ থেকে এপ্রিলের 2 তারিখ পর্যন্ত চীনে অবস্থান করবেন মার্কিন প্রেসিডেন্ট। সবশেষ 2017 সালে বেইজিংয়ের আমন্ত্রণে চীন সফরে যান ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক কয়েক মাসে ওয়াশিংটন বেইজিং সম্পর্ক নিয়ে অনেক সম্ভাবনার কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আর এই সফরের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ট্রাম্প লিখেছেন, চীনের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে এমন এক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন তিনি। চীন সফরের ঘোষণার একদিন আগেই ট্রাম্পের সম্পর্ক শুল্ক অবৈধ ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। তাই ধারণা করা হচ্ছে এই সফরে সবচেয়ে গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় বাণিজ্য ও শুল্ক ইস্যু। সাইবেরিয়ার বরফজমা বৈকাল লেক থেকে এক রুশ নাগরিক ও 7 চীনা পর্যটকের মরদেহ উদ্ধার করেছে রাশিয়ার এক দল ডুবুরি। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার বরফের স্তর ভেঙে ওই পর্যটকদের বহনকারী মিনিবাসটি হ্রদের তলদেশে চলে যায় এবং সেখানেই তাদের মৃত্যু হয়। ঘটনাস্থলে হ্রদের গভীরতা ছিল প্রায় 59 ফুট। তাই ওই মৃতদেহগুলো উদ্ধার করতে বিশেষ ক্যামেরা ব্যবহার করতে হয়েছে ডুবুরিদের। বিশ্বের গভীরতম এই বৈকাল হ্রদ পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা। শীত এলেই পুরো লেকটি বরফে জমে যায়। তখন অতিরিক্ত ভারী কিছু হ্রদের উপর চলাচল করলে জমে থাকা বরফে চিট ধরে। গেল কয়েক বছরেই এই লেকে এ ধরনের বেশ কিছু প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সন্দেহে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে 8 জনকে আটক করেছে ভারতীয় গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি, আটককৃতরা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনের সহায়তায় বড় ধরনের হামলার পরিকল্পনা করছিলেন। আটকের সময় তাদের কাছ থেকে 8টি মোবাইল ও 16টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। জাল আধার কার্ড ব্যবহার করে তারা আত্মগোপন করেছিলেন এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। আটকের পর এই সন্দেহভাজনদের দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের সূত্র উল্লেখ করে এনডিটিভি দাবি করছে, আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন লস্কর-ই তৈয়বা দিল্লির লালকেল্লায় আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করছে। গোয়েন্দা সংস্থার কাছে এমন খবর আসার পর এই 8 জনকে আটক করা হলো। ইসলামাবাদ সহ বেশ কয়েকটি জায়গায় আত্মঘাতী বোমা হামলার জবাবে আফগানিস্তানের সীমান্ত এলাকায় 7টি জঙ্গি ঘাঁটিতে বিমান ও ড্রোন হামলার দাবি পাকিস্তানের।
ইসলামাবাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় জানায়, গতরাতে খাইবার পাখতুনখোয়ার বান্নুতে আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেল সহ 2 সেনা সদস্য নিহত হন। পরে সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে ভোরে আফগান সীমান্তের জঙ্গি আস্তানাগুলোয় নির্ভুল অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনী। হামলার লক্ষ্যবস্তু ছিল পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি। আফগানিস্তানের একাধিক সূত্রের বরাতে আল জাজিরার খবর, এসব হামলায় নারী শিশুসহ প্রাণ গেছে অন্তত 17 জনের। এদিকে পাকিস্তানের হামলায় নিন্দা জানিয়ে সঠিক সময়ে এর সমুচিত জবাব দেওয়া হবে বলে ইসলামাবাদকে সতর্ক করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। লিবিয়া ও গ্রিস উপকূল থেকে 8 অভিবাসন প্রত্যাশী মরদেহ উদ্ধার করা হচ্ছে। ঝুঁকি নিয়ে ইউরোপে পাড়ি দেওয়ার সময় ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের আলাদা 2টি নৌকাডুবির পর শনিবার মরদেহগুলো উদ্ধার করা হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও লিবিয়ার পুলিশের দেয়া তথ্য বলছে, সম্প্রতি পশ্চিম ত্রিপলির জুরোয়া শহরের উপকূলে 55 অভিবাসন প্রত্যাশী নিয়ে একটি রাবারের নৌকা ডুবে যায়। এই ঘটনার পর স্থানীয় সময় শনিবার ত্রিপলির উপকূলে ভেসে আসা 5 আশ্রয়প্রার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে কাঠের নৌকা ডুবির ঘটনায় একই দিন 3 অভিবাসন প্রত্যাশীর মরদেহ ও 20 জনকে জীবিত উদ্ধার করেছে গ্রিস কর্তৃপক্ষ। বেঁচে যাওয়াদের বেশিরভাগই মিশরীয় এবং সুদানি নাগরিক। তাদের মধ্যে 4 জন নাবালকও রয়েছেন। জানাবো খেলার খবর। সাবেক নারী অধিনায়ক জাহানারা আলমের অভিযোগের প্রেক্ষিতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বতন্ত্র তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আজীবন নিষিদ্ধ করা হয়েছে সাবেক জাতীয় ক্রিকেটার মঞ্জুরুল ইসলামকে। রোববার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের অধীনে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের কর্মসংস্থান কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না তিনি। এর আগে জাহানারা আলমের অভিযোগের ভিত্তিতে করা স্বাধীন কমিটি গত 4 ফেব্রুয়ারি প্রাথমিকভাবে মঞ্জুরুলের বিপক্ষে তদন্ত রিপোর্ট দেয়, যেখানে জানানো হয় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক প্রমাণ পেয়েছেন তারা। বর্তমানে তদন্ত কমিটির সুপারিশগুলো গুরুত্বের সাথে পর্যালোচনাও করছে বোর্ড। শৃঙ্খলা নিশ্চিত করতে ভবিষ্যতে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছে বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব পেতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। তবে বিসিবিতে সূত্রের তথ্য মতে মার্চের পাকিস্তান সিরিজ পর্যন্ত লিপুই দায়িত্ব থাকবেন। এর আগে 2016 থেকে 24 সাল পর্যন্ত দীর্ঘ 8 বছর নির্বাচক প্যানেলে কাজ করেছিলেন হাবিবুল বাশার। সে অভিজ্ঞতার কারণেই এবার তাকে প্রধান নির্বাচক পদের জন্য বিবেচনা করছে বোর্ড। চলতি মাসের 28 তারিখ শেষ হচ্ছে বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইচ্ছা ছিল লিপুর সাথে চুক্তি নবায়ন করার, তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যাচ্ছেন তিনি, যার ফলে শূন্য হতে যাওয়া পদের জন্য যোগাযোগ করা হয় হাবিবুল বাশারের সঙ্গে। যদিও বিসিবি সূত্র জানিয়েছে আরও 1 মাসের জন্য নির্বাচক হিসেবে থাকার জন্য সম্মতি দিয়েছেন গাজী আশরাফ লিপু। তবে বাশার বা লিপু কারো বিষয়েই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বিসিবি। অস্ট্রেলিয়ার সিডনিতে ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারীর জাতীয় দল। স্থানীয় সময় সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চলে অনুশীলন। দিনের শুরুতে আবহাওয়া কিছুটা ঠান্ডা ও বৃষ্টি থাকলেও পরে অনুশীলনের জন্য অনুকূল পরিবেশ পায় পিটার বাটলারের শিষ্যরা। দ্বিতীয় দিনের অনুশীলনেও টাইগ্রেসদের বেশ আত্মবিশ্বাসী লেগেছে। অনুশীলনের প্রতিযোগিতামূলক 4 বনাম 4, 6 পজিশনে গেম খেলা হয়, যেখানে দ্রুত ট্রানজিশন ও বল নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হয়। সেশন শেষে ফুটবলারদের 2 ভাগে বিভক্ত করে 40 মিনিটের 11 বনাম 11 ম্যাচ খেলানো হয়। Yeah, it feels good. Second day practice here in Australia. It's very hot, but we're getting used to it and it's getting better every day. I'm staying with Afida again and we're having much fun here in Sydney and yeah, the team bonding is getting better. To be honest, it feels the same. For me, it's hard with the weather. I'm still getting used to the weather and it's hotter here than in Bangladesh. আর এই ছিল এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।